আজকে আমি একটু শেয়ার করতে পারি আমার স্টোরিটা নিয়ে। অ্যান্ড স্টোরি টেলার আমি শিওর আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকেই স্টোরি টেলার। আমরা আসলে আমাদের জীবনে যা করি অথবা যে একটু আগে ফাইবার যেটা বললেন যে আপনি কিভাবে সেল করবেন নিজেকে, যে সেক্টরে আছেন না কেন, আপনি যখন নিজেকে বলতে যান, কিছু করতে যান, আসলে তো আপনি আপনার চিন্তাটা আসলে প্রকাশ করেন এবং সেখান থেকে একটা বেনিফিট, সেই বেনিফিটটা বিজনেস হতে পারে, সেই বেনিফিটটা একটা অপরচুনিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেই স্টোরিটা যখন আপনি বলেন, এই স্টোরিটা কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং, এটার উপরে ডিপেন্ড করে আপনার সাথে এই কমিউনিকেশনের পরবর্তী ধাপটা কি। আমি স্টোরি টেলার ছোটবেলা থেকে আসলে মেয়েদি হতে চেয়েছিলাম। এখন আমি কতটুকু স্টোরি টেলার হতে চেয়েছি জানি না। আজকে স্টোরিটা খারাপ বলবো ওটা শেয়ার, কিন্তু ভেতর থেকে এই যে খারাপ বলবো এটা আমি জানি, কারণ আমার জীবনে অনেক ফেইলিওর দিয়ে আজকে হয়তো আপনাদের সাথে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। এই ফেইলিওর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে লাইফে। আপনি যদি মনে করেন যে আপনার সবকিছু পেয়ে গেছেন, প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে গেছেন, দেন হোয়াট? আপনি এবার কি করবেন? আপনি নেমে যাওয়া ছাড়া আর কিছু করেন নাই। কাজেই এই যে আপনার অতৃপ্তি, আপনার এর পরবর্তীতে এইটা আপনাকে পেতে হবে, এটাই আপনাকে ড্রাইভ করে। এখন আমরা একেকজন এক এক প্রফেশনে আমরা আসলে নিজেদেরকে ভাবি। ছোটবেলায় আমার ভাবনাটা কি খুব একটা আমি নিজে বুঝতে পারতাম না আসলে। ক্লাসে জিজ্ঞেস করে আর বাড়ি তুমি কি হবা? ডাক্তার হবো স্যার। তুমি কি হবা? অমুক হবে স্যার। আমার মাথায় আসলে কি হব? কাজেই আমি আসলে মানে কনফিউজ ছিলাম যে আমি আসলে কি হব। আমার বাবা বাংলাদেশের তো টিচার, বাসায় একটু বই আসতেন। আমার বাবার করার জন্য যে বইগুলা একটু স্টাডি করা দরকার। আমি তখন ক্লাস 5 এ পড়ি। পড়াশোনা একটু উল্লের দিকে বই ওইগুলা পড়ার চেষ্টা করি। তো ছোটবেলায় বড়দের বিয়ে পড়ে ফেলছি। তো ঝামেলাটা কি হয়েছে? পাকনা শুরু করছি। এনে মাথার মধ্যে এই যে ভিজুয়ালটা আমি বুঝতে পারি না, যে বইয়ের এই চ্যাপ্টারটা আমি বুঝতে পারছি না কি লিখা, অথবা আমার বয়সও হয় নাই। অপ্রাপ্ত বয়স্ক থেকে প্রাপ্তবয়স্কদের দেরি করতে হয় না। এখন এটা কারণ শুধু কিন্তু এটা না যে ওই টপিকটা দুর্বোধ্য হয়তো আমার জন্য, কিন্তু আমি তখন মাথার মধ্যে চিন্তা করতে চাইতাম যে এটা কি, ভিজুয়াল করতে চাইতাম মাথার মধ্যে। আমার ধারণা ওই সময় আমার একটা ভিজুয়াল আর্টের প্রতি আমার এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় যে এইটা আমাকে বুঝতে হবে। এবং পরবর্তীতে যেটা হয় বিভিন্ন সময় যখন ইউনিভার্সিটিতে, তখন তো আপনাকে চুজ করতেই হবে আপনি আসলে কি করবেন। উপায় নেই, এর আর উপায় নেই। সায়েন্স পর্যন্ত আপনি ক্লাস 9 অর্থে সেট করে ফেলছেন, আমি সায়েন্সে পেতাম। কিন্তু এরপরে যখন ইউনিভার্সিটিতে, তখন আমাকে চুজ করতেই হবে। তখন হইতে চাইছি ফিল্মমেকার মেবি। তখন আসলে ফিল্মমেকার ভালো কোনো ইউনিভার্সিটি স্কুল এরকম নাই। তো স্বাভাবিকভাবেই এক একটা সময় যেটা হাইপ চলে না, তখন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হাইপ। হ্যাঁ, যে ওই সময় যাকে জিজ্ঞেস করবেন তুমি কি পড়ো, ইঞ্জিনিয়ারিং এটা ভালো আছে, বুয়েট টুয়েট লিখিত, মানে যে কোনো জায়গায় আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পান। কিন্তু একটা হাইপ চলে আসছে। এই হাইপটা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল, কারণ এই যে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন, ওই সময় যদি বাংলাদেশ রেডি না হতো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এটার উপর ফোকাস না করতো, তাহলে কিন্তু একটা প্রবলেম হতো। কারণ এখন আমরা এই ট্রান্সফরমেশনগুলো কিভাবে বুঝতাম, অথবা কিভাবে আসলে পরবর্তী ধাপে আমাদের বাংলাদেশকে নিয়ে যেতাম, খুবই উপযোগী সময়। শারীরিকভাবেই না বুঝতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেলাম। পড়াশোনা শুরু করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে, পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করে ইস্ট ওয়েস্টে। কে যদি বলতেছিল আসলে তখন একটা ব্যাপার, এই পাশে ব্ল্যাক আর ওই পাশে হচ্ছে ইস্ট ওয়েস্ট। তো যেটা হয় যে খুবই এই পাশের লোক পাশে আসে, এই পাশের লোক এই পাশে আসে, কেমন কেন পাশের লোক মনে করে যত সুখ ও পারে আমার বিশ্বাস। তো আমরা যে নিজেদের জায়গায় হ্যাপি মান, অনেক সময় আমরা চিন্তা করি আসলে উল্টা যদি আমি আসলে পাই তাহলে কোথায় আমি হ্যাপি হব। অনেক সময় ওটাকে আমি নেগেটিভলি দেখি। আমার সিনেমা এটা খুবই পজিটিভ একটা জায়গা, যে আমি যে অবস্থান আছি সেটা বেস্ট আপ আমি করবই, কিন্তু ওটা কি ওটা ওকে বুঝতে হবে। তো যাই হোক, আমার পড়াশোনা শেষ হলো ইঞ্জিনিয়ার হিসেবে। এর মধ্যে আমি আসলে ফিল্ম মেকিংয়ের জায়গাগুলো বোঝার জন্য শুরু করলাম। আমার বীর মুস্তফা সরোয়ার ফারুকী, এখন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। কিন্তু আসলে তার সবচেয়ে বড় পরিচয় কি, সে একজন স্টোরি টেলার, সে ফিল্ম মেকার। তো তার কাছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করি, তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। দৌড়ায় শুটিংয়ে বলতাম, দৌড়ে আসতাম, ক্লাস করতাম, সো দুইটা ব্যালেন্স করার চেষ্টা করতাম। এর মধ্যে আমার নিজের গল্প বলার যে যাত্রাটা, যে আমি যে ভিজুয়াল আর্টিস্ট হতে চেয়েছি, ফ্রন্টে না, কারণ আমার অ্যাক্টিং খুবই খারাপ। সো ব্যাক এন্ডে যে আমি চেয়েছি যে আমি আসলে এই পৃথিবীতে যে আসলাম, আমার উদ্দেশ্যটা কি, আমি কিছু বলে যেতে চাই, অথবা এই পৃথিবী থেকে আরেকটু ভালো করার জন্য কাজ করে যেতে চাই। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই আমি এরকম করি, যে প্রফেশন অথবা যেটা নিয়ে স্টাডি করছেন, আপনি একটু ঠান্ডা মাত্রায় 10 মিনিট চিন্তা করেন যে আপনি কিসের জন্য দৌড়াচ্ছেন, অথবা আপনি কি অ্যাচিভ করতে চান, অথবা আপনি এখানে কেন বিলং করেন। আমার মনে হয় ওই জায়গাটা আপনার মাথার মধ্যে ওয়ার্ক করে, যে যেটা যেভাবে আছে, ইনফ্রাস্ট্রাকচার হোক, বিজনেস হোক,
হিম হোক, আমার কন্ট্রিবিউশনের জায়গাতে আমি নিশ্চিত করতে চাই। আমি যখন ঢুকবো, আমি কিন্তু ওই জিনিস নিজেকে কনফিডেন্ট না, ও তো ওই জিনিস, আমি যখন ঢুকবো এটা আরেকটু বেটার করে মেলে যাবো। এই যে আরেকটু বেটার করতে চাই, এইটা আসলে এই পৃথিবীকে বেটার করে যাওয়া। কাজেই আমার তখন চিন্তা হতো কি, যেই যাবো ফিল্ম মানে করবো, আমার স্টোরি তো কিন্তু আনেন হবে, আমার গল্পগুলো বলা আনেন হবে, যেই গল্পগুলো আসলে অন্য কেউ বলে নেই। হয়তো একই গল্প দিচ্ছে, কিন্তু আপনার বলার ভঙ্গিটা ডিফারেন্ট হবে। সো এখানেই আসে যে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সটা কি? আপনার কন্ট্রিবিউশনের ডিফারেন্সটা কি? সবাই তো একই জিনিস করবে, আপনি কি করবেন? আপনি এমন একটা নতুন জিনিস করবেন যে কারণে আপনাকে সবাই আলাদা করে চিন্তা করবে যে ওর এটা লিঙ্ক। কিন্তু আসলে যুগ যুগ ধরে, শত বছর ধরে হয়ে আসতেছে। এখন আমি এজ আ ফিল্ম মেকার ওই কি করবো? আমি তো একই ফিল্ম বানাবো, কিন্তু আমার স্টোরি টেলিং প্যাটার্নটা অথবা আমার ওই গল্পটার মধ্যে আমি কিছু থাকতে হবে যেটা আমাকে ডিফারেন্স ক্রিয়েট করবে। আমি আমি অনেক শুরুতেই আইএনএক্স জীবনে ফেল করছি, কিন্তু কিছু কিছু জিনিস চিন্তাটা হয়তো আমাকে একটু একটু করে হয়তো সামনের দিকে নিয়ে গেছে। এটা যখন আমি এখানে ডুববো, চোরাবালির নাম শুনতেছিলাম। সো এটা আমার জন্য আসলে খুবই ইন্টারেস্টিং। জানি যখন আমার ফার্স্ট ফিল্ম, এরা জানি টেলিভিশনে কাজ করেছি অনেক। আমার প্রথম ডিরেকশন ছিল উড়োজাহাজ নামে একটা ফিল্ম। ইটস আ টেলিফিল্ম, টেলিভিশন মুভি। পরবর্তীতে লঙ্গার ফরম্যাটে স্টোরি মানে টেল করার চেষ্টা করেছি। হাউসফুল একটা সিরিজ করতাম আমি, আমার বিন্দু ফানি মিলে এফএনএফ করতাম, বেন্ডা সিং করতাম, নানান ধরনের কাজ করতাম। আমি লাস্ট ফিকশন বানিয়েছি, এটা নাম হচ্ছে পাতা ঝরার দিন। ওখানেও আমি একটা মানুষের গল্প বলার চেষ্টা করেছি, এটা ডাইমেনশিয়া পেশেন্টের, যে মানুষটা সারাক্ষণ ভুলে যায়, সে যদি হারিয়ে যায় দেন কি হবে। তো এই যে আমি যখন এই ক্যারেক্টারটা আমি রিসার্চ করা শুরু করবো, আমি শুধু জানতাম না যে আলঝেইমার রোগটা কতটা ভয়াবহ প্রভাব হতে পারে, আমি জানতেন না। তো যে জানি না, না জানার যে একটা মানে আনন্দে আছে, না জানার আনন্দটা কেন, তুমি ক্যারেক্টার পোর্ট্রে করতে দেখলাম, তখন আমি পড়াশোনা শুরু করলাম। আলঝেইমার কি, এবং যত পরে তত ভয় লাগে। আচ্ছা, এরকম তো আমিও বলে যাই, বুড়ো হলে আমার মিশে আলঝেইমার হবে। সো এই যে নানান চিন্তা মাথার মধ্যে ঘুরে, এরপরে আপনি একটা ডিসাইড করেন যে আপনার ক্যারেক্টার জার্নিটা কি হবে। যারা ফিল্ম মেকার হতে চান না তাদের জন্য মানে আমি জানি না এটা কতটা রিলেভেন্ট, কিন্তু রিলেভেন্ট ওই জায়গাটাতে আপনি যখন একটা মার্কেটিং প্রেজেন্টেশন বানান, একই টপিক টিচার যখন দেয় যে আজকের টপিক এই, আপনারা সবাই প্রেজেন্টেশন বানায় নিয়েছেন, আপনার প্রেজেন্টেশনের সাথে আরেকজন একটা মিলে না কেন? যদি না ভিজনে আই দিয়ে একটু টিক 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 করে বোর্ড করে নিয়ে আসেন, ওইটা না। ওটা তো টিলস, ও আপনাকে একটু সম্বুদ্ধ করবে, কিন্তু আলটিমেটলি আপনার প্রেজেন্টেশনের ইউনিকনেস কিন্তু আপনার কাছে, আমার ক্যারেক্টারের ইউনিকনেস কিন্তু আমার কাছে। তো চোরাবালি প্রসঙ্গে যেটা বলছিলাম, যে চোরাবালি যখন আমি, তখন আমার বয়স খুবই কম, এখন দেখতে মানে একটু বুড়ো টুকা রিলিজ যাই, কিন্তু তখন আমি 28 না 27 বছর বয়সে ফিচার ফিল্ম বানানোর মেবি দুঃসাহস বালাচারে ওটা করলাম, এবং চোরাবালি নামে একটা ফিল্ম বানালাম। চোরাবালির মেইন প্রোটাগনিস্টের গল্পটা ছিল সে একজন প্রফেশনাল কিলার, কিন্তু কোনো একটা প্রেগনেন্ট মেয়েকে খু করার পরে তার একটা অদ্ভুত রিয়েলাইজেশন কাজ করা শুরু করে। আমি কেন এই সিনেমাটা আমি বানানোর চেষ্টা করলাম? আমি তখন আমার এটা হয়তো ছোটবেলারই অভ্যাস, প্রতিদিন পেপার পড়তাম, ঘুম থেকে উঠে আমার বাসায় পেপার পড়তাম। তো পেপারে যখনই একজন মানুষকে খুন করে ফেলছে, এইটা আমাকে মানে এটা নিতে পারতাম না। অপরাধ তো নানান ধরনের আছে, এক একটা অপরাধ এক একজনকে এক একবারে টাচ করবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ মানে জাস্ট এই পৃথিবী থেকে তাকে অফ করে দেওয়া হচ্ছে, আর একটা মানুষ ইচ্ছে করলে এটা করতে পারতেছে, কিন্তু মানে আসলে জন্ম দিতে পারতেছি না আমরা, মানে এটা তো উপর থেকে আসে। কিন্তু আমি একটা মানুষকে সহজেই একটা পিস্তল দিয়ে, একটা ছুরি দিয়ে এটা মনে ফেলুন, এবং তার জীবনের যতই চাওয়া পাওয়া সবকিছু নাই হয়ে গেল। মানে এইটা আমি আমার কেন জানি আমাকে খুব এটা খুব বহস্য করে দিত। এই যে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক বছর ধরে আমরা যত কথা বলেছি, একটা মানুষ অপরাধ করতে পারে, মানুষের মধ্যেই তো অপরাধ প্রবণতা থাকবে। আপনি খুব গরুকে দেখবেন না খুব বেশি অপরাধ করছে, আপনি দেখবেন যে ও আরেকজনের ধানের খেতেও একটু যে কেউ বলছে এটাই অপরাধ, কিন্তু জানে না এই আইলের মানে কি, এখানে যে অনেকগুলো আইল করে আছে ও জানে না শুধু এইটুকুই। কিন্তু মানুষ তো অপরাধ করে, মানুষের ভেতরে অনেক ধরনের প্রবণতা থাকে। সো সেটার জন্য বিচার আছে, সেটার জন্য প্রক্রিয়া আছে, কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে ফেলা হবে, একটা মানুষকে মেরে ফেলা হবে, এটা আমাকে খুব মানে মানে খুব এফেক্ট করতো। তো যাই হোক, ওই যে খুনের গল্পগুলো আমার কাছে মানে খুনের মাত্রার মধ্যে কি চলতে থাকে সেইটা আমি বোঝার চেষ্টা করলাম। সেটার জন্য অবশ্যই খুন হয়ে যাবেন, কিন্তু চেষ্টা করলাম বোঝার জন্য একটু অপরাধ বিষয়ক বইপত্র ডেফিনেটলি ইউনিভার্সিটিতে পড়ার আমি চেষ্টা করলাম ওই মনস্তত্ত্বটা বুঝতে। আমার কাছে মনে হলো আমার সিনেমা যদি যখন সারা বাংলাদেশে বিভিন্ন সিনেমা হলে চলবে, একটা খুনি যদি ভুল করে হলেও টিকিট কেটে সিনেমা হলে ঢুকে পারে, বের হওয়ার সময় যদি তার মাথায় 100টা প্রশ্ন প্রচন্ডভাবে মাথার মধ্যে আঘাত করতে থাকে তার পরবর্তী যে কোনো খুনের আগে, তাহলে আমি আসলে ফিল্ম মেকার হিসেবে হয়তো আমার একটু তৃপ্তি হবে। তো স্টোরি টেলিং এর পাওয়ার হচ্ছে এইটা, যে আপনি যেটা নিয়ে গল্পটা বলতে চান না কেন, একটু আগে যেখানে আমরা দেখলাম যে একজন মানুষ দেখছে আরেকজন শুনছে,
দুজনের যে কমিউনিকেশনের জায়গাটা, দুজনে নিজেদের জীবনের এই গল্পটাই হয়তো মুখে বেরিয়েছে অথবা বুঝাচ্ছে যে আমি এটা করতে চাই। তুমি সন্মতি দিবা অথবা দিবা না, ব্যাপারটা তো এটা। তো আমার মনে হয় যে এই আপনার স্টোরি টেলিংটা আপনি যত ভালোভাবে করতে পারবেন এবং যত ডিফারেন্ট ওয়েতে করতে পারবেন, একটা ডাক্তার হোক, দেখেন আমরা ও হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু কোন ডাক্তারের কাছে যে আমাদের খুব ভালো লাগে, একই ট্রিটমেন্ট দিচ্ছে, একটা কি বলে প্রেসক্রিপশনের মধ্যে একই ওষুধ হতো, দুইটা ডাক্তারই লিখছে, কিন্তু একটা ডাক্তারের কথা শুনতে আপনার ভালো লাগে আর একটা ডাক্তারের কথা শুনতে ভালো লাগে না। খেয়াল হচ্ছে স্টোরি টেলিং। সো আপনি যখন একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে চান, একই একই হয়তো প্রেজেন্টেশনের কারণে অনেক সময় ইনভেস্টমেন্টের তারতম্য হয়ে যায়, মানে ওকে ইনভেস্টমেন্ট দেওয়া হবে কি হবে না। আমার এরকম ফেলিয়ার কেস আছে, ফ্যামিলি তো পার্ট থাকে বড় না, আমার আত্মীয় স্বজন কি বলতো আরে চলে ইঞ্জিনিয়ারিং করে এখন যায় হচ্ছে নায়িকাদের সাথে 5 ছবি তুলে বেড়ায়, এটা নিয়ে। কিন্তু আলটিমেটলি আমি শুটিংয়ে যে কি করি এটা কিন্তু তারা জানে না। শুটিং কিন্তু খুবই কষ্টের একটা জায়গা, স্ট্রাগল আছে। এটা কিন্তু এমন না যে ওকে এক একটা আর্ট ফর্মের এক এক রকম জায়গা আছে না, যে একটা আর্ট ফর্ম হচ্ছে শুধু কাগজ কলম বলে হয়ে যায়, একটা আর্ট ফর্ম হচ্ছে রং তুলি বলে হয়ে যায়, আর একটা ফিল্ডিং আমার একটা আর্ট ফর্ম প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, আবার একই সাথে এটার সাথে কমার্স জড়িত। আপনি এটা ইনভেস্টমেন্ট না পেলে একটা ফিল্ম হবে না, কারণ এটার মধ্যে অনেক কিছু হায়ার করতে হয়, এটা এটা মানি মেকিং প্রসেস অথবা মানি কস্টিং সাইড আছে অনেকবার। তো যাই হোক, তো এখানে আপনাকে এই যে কষ্ট করতে হয় শুটিয়ে, আমার আত্মীয় স্বজন কোনো দিন জানতো না আমি কি কষ্ট করি, কিন্তু তারা মনে করে ধরুন যে কোনো একদিন ছবি আসছে কোথাও, তারা কিন্তু এটাই আমাকে বলছে। এতে কি আমার জার্নিটা তুমি বলে তো হবে না, আমাকে আমার ফ্যামিলি থেকে কিন্তু কেউ না কেউ আবার ইন্সপায়ার করছে, হয় আমার মা নাহলে বাবা, আমার বোন, কেউ না কিন্তু আমাকে ইন্সপায়ার করছে। তা আপনি চিন্তা করে দেখেন, ফ্যামিলি অবশ্যই ট্যাবু, কিন্তু কে না কেউ আপনাকে ইন্সপায়ার করেছে যদি আমি আপনাকে ইউটিউব পেজ করে ফেলেছি, সেটা আপনার ফ্যামিলির কেউ একগুলো হতে পারে, সেটা আপনার বন্ধুরই হতে পারে। তো এই যে ব্যাপার, আমাদের চারপাশে আমাদের যত ধরনের মানুষের সাথে আমরা ইন্টারেক্ট করি, কেউ না কি অনেক মানুষ নেগেটিভ ভাইব দিলেও কেউ না কেউ পজিটিভ ভাইব দেয়, অথবা আপনি নিজেকে পজিটিভ করে তোলেই ট্যাবি সারা জীবন থাকবে। আপু বলতে পারবেন আজ থেকে 100 বছর পরে আরেকটা নতুন মিডিয়ান ইন্ট্রোডিউস হলে সেটার প্রতি ট্যাবু হবে না, এটা তো চলতেই থাকবে। সো ওইদিকে আমাদের চিন্তা না করা দরকার। এখন হচ্ছে আমরা কিভাবে শিখতে পারি ওই জায়গাটা যদি বলি, এখন শিক্ষার জায়গাটা আরেকটু সহজ হয়েছে। আমি যদি বলি সেটা হচ্ছে যে আপনি চাইলেই এখন যে কোনো অনলাইন কোর্স করে ফেলতে পারবেন, এবং আপনি দেখেন অনেক মাস্টার ক্লাস আছে কিন্তু ইন্টারনেটে, এবং সেটার পেইড নন পেইড দু ওপেন আছে। আপনি আগে শুরুতে লং পেইড দিয়ে শুরু করেন, আপনি যে কোর্সটা আপনি যে করান এটার মাস্টার লেভেলের কোর্স কিন্তু আলটিমেটলি অনলাইনে দু আছে। তো সেখানে আপনি শুরু করেন, ধরেন আপনার নেক্সট লেভেলে যেতে হবে, তো ফাইন পেইড কোর্সে ঢুকেন। ওয়েল অনেক বড় বড় ফিল্ম মেকার তারা কিন্তু এই কোর্সগুলো নেয়, আপনি জাস্ট একটু সার্চ করলে পাবেন। আর আজ পর্যন্ত তো ওয়াইকে জিজ্ঞেস করে এখন পর্যন্ত সব সুন্দর করে আপনাকে কম্পারিজন করে দিয়ে কোন কোর্স ভালো, কোনটা খারাপ, কোনটা কেন ভালো, কোনটা কেন খারাপ। সো আপনি সবাই যখন আপনি করে গেলেন, বাকিটা কিন্তু প্র্যাকটিস। ফিল্ম মেকিং একই সাথে সায়েন্স আপনাকে শিখতে হবে, আর্টস আপনাকে মানে ওই ভাবতে হবে, সবকিছু আছে। আবার একই সাথে আপনাকে কিন্তু করে 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 দেখতে হবে আপনার ছবিটা মানুষকে কিভাবে কানেক্ট করছে।